আমাদের দেশে কোনো কিছু হলেই আওয়ামী লীগের লোকজন এই বেশিরভাগই নিরাপদ গন্তব্য হচ্ছে ভারত। জরুরি অবস্থা কি জারি হতে যাচ্ছে বলে মনে করেন? এক কথায় যদি আমি উত্তর দিই, সেটা হচ্ছে না, না এবং না। সময়ের ব্যবধানে স্ত্রী এবং স্বামীর আদর্শ প্রাধান্য বিভিন্ন কালচারে বিভিন্ন রকম হয়। জরুরি অবস্থা জারি নিয়ে মতামত কেন নেওয়া হলো? সেনা প্রধান, আপনাকে এই জিনিসটা বিবেচনা করতে হবে যে বর্তমান সময়ে সরকারের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু নন ফাংশনাল ছিল। 23শে মার্চ সেনাপ্রধানের সাথে যেই বৈঠক হলো, সেখানে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং জিওসিরা ছিলেন। সেখানে সামনের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং জরুরি অবস্থা জারি নিয়ে একটা মতামত নেওয়া হয়েছে বলে একটা গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, যেটি আসলে বেশ আলোচিত হয়ে গেছে। আপনার কাছে শুরু করতে চাই এটি জেনে যে জরুরি অবস্থা কি জারি হতে যাচ্ছে বলে মনে করেন, বা জরুরি অবস্থা জারি হবার মতো পরিবেশ পরিস্থিতি এখন বিরাজ করছে কিনা? এক কথায় যদি আমি উত্তর দিই, সেটা হচ্ছে না, না এবং না। এর সাথে একটু ইলাবোরেশন যদি যাই, সেটা হচ্ছে বর্তমানের পরিস্থিতি, বাংলাদেশ এখন একটা ট্রান্সফরমেশনে আছে, অর্থাৎ এক পরিস্থিতি থেকে আর এক পরিস্থিতির দিকে উন্নতি ট্রান্সফর্ম হচ্ছে। সেই অবস্থায় আপনার এই বিভিন্ন ধরনের গুজব গুজব এবং গুজব, যেটা পরিস্থিতিটাকে আরো জটিল করে তোলে এবং জনগোষ্ঠীকে এক কাতারে আসতে বাধা সৃষ্টি করছে, মানসিক একটা বাধা তৈরি করছে। আপনাকে এই জায়গায় আমি দুইটা আমাদের বর্তমানে যেটা প্লেয়ার এবং আর একটা হাফ প্লেয়ার হয়ে গেছে, তো দুটা প্লেয়ার হচ্ছে ভারত। দেখেন, ভারতের সাথে কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নেই, কোনো সুসম্পর্ক নেই। এবং বাংলাদেশ বাংলাদেশকেই মোটামুটি আঁকড়ে ধরেছিল জনাব মোমেন, আমাদের প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী। উনি যেটাকে স্বামী স্ত্রীর সম্পর্ক হিসাবে উল্লেখ করেছিলেন, যেটা আমাদের জন্য অত্যন্ত অবমাননাকর। সেখানে অবশ্য বলা হয়নি কে স্বামী আর কে স্ত্রী। সময়ের ব্যবধানে স্ত্রী এবং স্বামীর আদর্শ প্রাধান্য বিভিন্ন কালচারে বিভিন্ন রকম হয়। তো যাই হোক, তো সেই পর্যায় থেকে যখন বাংলাদেশ তার নিজের ভাবমূর্তি নিয়ে, স্বকীয়তা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন তাদের স্বার্থে বড় আঘাত লেগেছে যে বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে গেছে। তার সাথে যোগ যেটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের পূর্বতন সরকার, আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের দেশে কোনো কিছু হলেই আওয়ামী লীগের লোকজন এই বেশিরভাগই নিরাপদ গন্তব্য হচ্ছে ভারত। এখন আপনি 75-এর পরে হয়েছে, তারপরে আপনার 1/11-র সময় হয়েছে, আর এবারও হয়েছে। এখন ওখানে কতজন গেছে এবং ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অনেকে অন্য দেশেও চলে গেছেন, ইউকেতে চলে গেছেন, আমেরিকায় চলে গেছেন। তো এটা হচ্ছে আমি আমেরিকা। আসলে একটু সেনাবাহিনীর ভূমিকা, আপনি বলছিলেন এই যে কতজন গেছেন, তার মধ্যে সেই 626 জন যারা আসলে সেনানিবাসে ছিলেন, তাদেরকে কিভাবে পাঠানো হলো, এখানে সেনাবাহিনী কি রোল প্লে করলো, সেই বিতর্কটা তো রয়েই গেছে। যদি আপনি বলেন সেই প্রসঙ্গে একটু শুনতে চাই, যদি আপনার এই বিষয়ে কোনো ধারণা থাকে। কিন্তু আমি যে প্রশ্নটি করছিলাম সেটি নিয়ে আরেকটু আগে একটু স্পষ্ট হয়ে নেই যে জরুরি অবস্থা জারির মতো কোনো পরিবেশ তৈরি হয়নি বলে আপনি এক কথা স্পষ্ট করলেন। তাহলে জরুরি অবস্থা জারি নিয়ে মতামত কেন নেওয়া হলো সেই বৈঠকে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করেন যে এটা হচ্ছে, আপনি শুনেছেন বিভিন্ন সূত্র থেকে যে, শোনেন, সেনা প্রধান, আপনাকে এই জিনিসটা বিবেচনা করতে হবে যে বর্তমান সময়ে সরকারের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু নন ফাংশনাল ছিল। চিন্তা করে দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, যেখানে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তো আর বাকি রাজনৈতিক নেতা, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বললাম, তারপরে যে আপনি অন্যান্য বিভিন্ন সরকারি কর্মকর্তা যে যেভাবে পারে পালিয়ে গেছে, যারা মনে করেছে যে তাদের জন্য নিরাপদ নয়। তো এরকম একটা অবস্থাতে, এই ভঙ্গুর অবস্থায় বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এবং সেখানে একটা মাত্র অর্গানাইজেশন, অনলি ওয়ান অর্গানাইজেশন, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তাদের কমান্ডটা ইনট্যাক্ট আছে।
ইন্ট্যাক্ট আছে, এবং সেইটাকে ভিত্তি করে দেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। এই জায়গায় আমি ছোট্ট একটা কথা বলি, আপনি খেয়াল করে দেখেছেন যে আমাদের ফেনী অঞ্চলে যে বিশাল বন্যা হলো হঠাৎ করে, কত মানুষ তলিয়ে গেল, ডুবে গেল, ভেসে গেল। সেই সময় মানে সরকারের একটা আদেশ যে যাও ওখানে, সেখানে কিভাবে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী কিভাবে হাজির হয়েছে, অবশ্যই আমি স্বীকার করব যে স্থানীয় জনগণ এবং আশেপাশে যারা ছিল তারাও ঝাঁপিয়ে পড়েছিল। তো এই যে জনগণ এবং সশস্ত্র বাহিনীর যে অভূতপূর্ব ঐক্য, যেটা 5ই আগস্টের পরে শুরু হয়েছে, সেটা কিন্তু এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। আপনি বলেছেন যে জরুরি অবস্থা, দেখেন স্পেকুলেটিভ, অর্থাৎ এই ধরনের অনুমান ভিত্তিক বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে যাতে করে পরিস্থিতিটাকে আরো অস্থির করা যায়।